ঢাকার একটি ব্যস্ত বাজারের পাশের রাস্তা, যানবাহন এবং ফুটপাতের দোকানদারদের দিনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মুখর। হর্ন এবং ভাজাভুজি বিক্রেতাদের চিৎকারের মাঝে একটি কিশোরী তার স্কুটার রাস্তার পাশে থামাল। তার নাম নুসরাত, এই এলাকারই একটি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার পুরানো নীল রঙের স্কুটারটির রং কিছুটা ফিকে হয়ে গেলেও দেখলেই বোঝা যায় খুব যত্নে রাখা। পিছনের সিটে স্কুলের লোগোসহ একটি ক্যানভাসের ব্যাগ ঝুলছে। নুসরাত কোচিং থেকে ফিরছিল। রাতের খাবারের জন্য বাজার থেকে কিছু কিনে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু রাস্তা পার হওয়ার আগেই একটি কর্কশ চিৎকারের শব্দে সে থেমে গেল। ওই থাম! একজন স্থূলকায়, কঠোর চেহারার ট্রাফিক পুলিশ একজন পাঠাও চালককে থামালেন। তার গলার স্বর ছিল উঁচু এবং হুমকিপূর্ণ। পুলিশটির নাম সার্জেন্ট কামাল হোসেন। এই এলাকায় সে একজন একগুঁয়ে এবং ছোটখাটো চালকদের সাথে প্রায় অধ্যত্বপূর্ণ আচরণের জন্য পরিচিত। নুসরাত শুধু একবার তাকাল। কামালের এমন গল্প সে আগেও শুনেছে, কিভাবে সে কোনো স্পষ্ট কারণ ছাড়াই চালকদের কাছ থেকে ঘুষ আদায় করে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু যখনই সে স্কুটারে স্টার্ট দিতে যাবে, আরেকটি কর্কশ স্বর তাকে আবার তাকাতে বাধ্য করল। তুমিও থামো! সার্জেন্ট কামাল নুসরাতের দিকে আঙুল তুলল। আমি স্যার? হ্যাঁ তুমি। তোমার এই স্কুটারের দুটো লুকিং গ্লাস নেই কেন? এটা লঙ্ঘন! নুসরাত সঙ্গে সঙ্গে তার স্কুটারের দিকে তাকাল। সত্যিই তো, তার বাম পাশের লুকিং গ্লাসটা দুদিন আগে ভেঙে যাওয়ায় খুলে রাখা হয়েছে। এখনও নতুন লাগানো হয়নি। কিন্তু সে এটাও জানত যে এর জন্য বড়জোর একটা সাধারণ সতর্কবাণী দেওয়া উচিত, এমন চিৎকার নয়। দুঃখিত স্যার, গ্লাসটা নতুন লাগাব ভাবছিলাম, এখনও সুযোগ পাইনি গি। চিরাচরিত অজুহাত, কামাল ব্যঙ্গের সুরে বলল, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। কাগজপত্র দেখাও! নুসরাত নম্রভাবে তার রেজিস্ট্রেশন কার্ড আর ড্রাইভিং লাইসেন্স এগিয়ে দিল। কিন্তু সে কিছু বলার আগেই কামাল ঝটকা মেরে স্কুটারের চাবিটা খুলে নিল। এই স্কুটার আমি বাজেয়াপ্ত করব। স্যার, আমি জরিমানা দিতে রাজি আছি, কিন্তু। কোনো কিন্তু নেই। তোমরা কি ধান্দা করো আমার সব জানা আছে। তার গলার স্বর আরও চড়া হল। আশেপাশের লোকজন তাদের দিকে তাকাতে শুরু করেছে। কয়েকজন দোকানদার ফিসফিস করে কথা বলছে। আবার শুরু করেছে কামাল সাহেব। নুসরাত শান্ত থাকার চেষ্টা করল। স্যার, আমি শুধু বাজার থেকে কিছু জিনিস নিয়ে বাড়ি যাব। আমি নিয়ম অনুযায়ী জরিমানা দিয়ে দেব। কিন্তু কামাল একটা বাঁকা হাসি দিয়ে তার দিকে তাকাল। সহজ পথ চাও? যদি তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চাও, তাহলে ৫,০০০ টাকা দিয়ে দাও, সব ঝামেলা শেষ। নুসরাতের মুখটা সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল। মাফ করবেন স্যার, আমি একজন ছাত্রী। আমার কাছে এত টাকা নেই। আর থাকলেও আমি নিয়ম মেনেই চলব। কামাল তাচ্ছিলের হাসি হাসল। খুব সাধু সাজার চেষ্টা করছো, তাই না? তোমার মতো অনেকেই এমন কথা বলে, কিন্তু শেষে টাকা দিয়েই ছাড়ে। তার কণ্ঠস্বর ছিল বিদ্রুপাত্মক। সে নুসরাতের আপাদমস্তক দেখল। সাদাধূসর কলেজ ইউনিফর্ম, পুরানো জুতো, মেকআপহীন সরল মুখ। তার মনে হল এই মেয়েকে ভয় দেখানো খুব সহজ হবে। যাই হোক, বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। যতক্ষণ না তোমার মাথায় বুদ্ধি আসছে, আমি এটা এখানেই আটকে রাখব। সে স্কুটারটা ধাক্কা দিয়ে ফুটপাতের একপাশে নিয়ে গেল এবং পকেট থেকে দেশলাই বের করে একটা সিগারেট ধরাল। নুসরাত চুপ করে রইল। কিন্তু তার চোখে ধীরে ধীরে ক্রোধ জমা হচ্ছিল। স্যার, দয়া করে এমন অভদ্র আচরণ করবেন না। আমি শুধু একজন ছাত্রী। কামাল সিগারেটের ধোঁয়া নুসরাতের মুখের দিকে ছেড়ে দিল। ছাত্রী? হ্যাঁ, ছাত্রীদের তো নিয়মকানুন আরও ভালো করে জানা উচিত। রাস্তায় তর্ক করা নয়। কিছু মানুষ ভিড় জমাতে শুরু করল। একজন ভাতের হোটেলের মহিলা তার পাশের দোকানদারকে ফিসফিস করে বলল, মেয়েটার জন্য মায়া হচ্ছে। কামাল সাহেব প্রায় এমন করেছে। হঠাৎ একজন ডেলিভারি বয় এগিয়ে এল। স্যার, এভাবে কথা বলছেন কেন? জরিমানা করতে হলে করুন, এত রাগারাগি করার কি আছে? কামাল তার দিকে তীব্র দৃষ্টিতে তাকাল। তুমি আবার কে? বেশি ওস্তাদি করতে এসেছ? আমি শুধু ভালোভাবে বলছি স্যার। মেয়েটা এখনও কলেজে পড়ে। কামাল এক পা এগিয়ে গেল। তুমি যদি নিজেকে হিরো মনে করো, তাহলে তোমাকেও একটা কেস দিয়ে দেব। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। নুসরাত তার স্কুটারটার দিকে তাকাল, যেটা এখন রাস্তার পাশে অবহেলায় পড়ে আছে। স্যার, আমি অনুরোধ করছি, এমন করবেন না। আমার কলেজে যাওয়ার জন্য স্কুটারটা খুব দরকার। কামাল হঠাৎ নুসরাতের দিকে স্থির চোখে তাকাল।
তোমাকে এমন শিক্ষা দেব যাতে তুমি বুঝতে পারো রাস্তায় ক্ষমতা কার হাতে। কেউ কিছু বুঝে ওঠার আগেই কামাল তার জ্বলন্ত সিগারেটটা নুসরাতের স্কুটারের দিকে ছুঁড়ে মারল। সিগারেটটা গিয়ে পড়ল পিছনের সিটে, যেখানে ব্যাগের ভেতর রাখা একটা ছোট বোতল থেকে সামান্য পেট্রোল চুইয়ে পড়েছিল। আর এক মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। আগুন, আগুন! লোকজন চিৎকার করে উঠল। নুসরাত চিৎকার করে তার স্কুটারের দিকে দৌড়ে গেল। কিন্তু আশেপাশের লোকেরা তাকে ধরে ফেলল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল, সিট এবং স্কুটারের প্লাস্টিকের অংশ গ্রাস করে নিচ্ছিল। কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠছিল। নুসরাত শুধু তাকিয়ে রইল, তার চোখ লাল, মুখ ফ্যাকাশে। তার মা কত কষ্ট করে 2 বছর ধরে পিঠা বিক্রি করে জমানো টাকায় কেনা স্কুটারটা এখন ছাই হয়ে যাচ্ছে। অন্যদিকে কামাল শুধু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এবার শিক্ষা হবে, সে ঠান্ডা গলায় বলল। উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়ল। এটা বাড়াবাড়ি হয়ে গেল, স্যার। একটা বাচ্চা মেয়ের স্কুটারে কেন আগুন দিলেন? কিন্তু কামাল তাদের দিকে চোখ রাঙাল। সবাই চুপ। এটা পুলিশের ব্যাপার। নুসরাত ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু কণ্ঠস্বর ছিল স্থির। আপনি ভেবেছিলেন আমি শুধু একজন সাধারণ কলেজের মেয়ে, তাই না? কামাল বাঁকা হাসল। তুমি কি তা নও? নুসরাত সরাসরি তার চোখের দিকে তাকাল। আপনি এইমাত্র আমার মায়ের ঘামের টাকায় কেনা স্কুটারটা ধ্বংস করেছেন। আর আপনি এইমাত্র নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছেন। চারপাশে নিস্তব্ধতা। শুধু স্কুটারের বাকি অংশ পোড়ার শব্দ। বাজার থেকে একজন মধ্যবয়সী ব্যক্তি বেরিয়ে এলেন। তার শরীরটা বেশ শক্তপোক্ত, মুখে দ্বিতার ছাপ, কিন্তু ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য রয়েছে। তিনি একটি চামড়ার জ্যাকেট এবং কার্গো প্যান্ট পরা। লোকজন সঙ্গে সঙ্গে তাকে পথ করে দিল। আরে, উনি তো দারাব সাহেব! বীরের মধ্যে একজন ফিসফিস করে বলল। নুসরাতের বাবা। কামাল ঘুরে তাকাল। আপনি কে? লোকটি ধীরে ধীরে এগিয়ে এল, প্রথমে জ্বলন্ত স্কুটারের দিকে, তারপর তার নীরবে কাঁদতে থাকা মেয়ের দিকে তাকাল। আমি ওর বাবা, তিনি শান্তভাবে বললেন। আপনার মেয়ে ট্রাফিক আইন ভেঙেছে গি, আর সেটার জন্য তার স্কুটার পুড়িয়ে দেওয়া হল। তার গলার স্বর শান্ত ছিল, কিন্তু তার পেছনে ছিল এক হিমশীতল তীক্ষ্ণতা। দেখুন, এটা আইনের বিষয়। আপনি এর মধ্যে নাক গলাবেন না। কামাল তখনও অহংকারী। দারাব সাহেব তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আমি নাক গলাচ্ছি কারণ তুমি এইমাত্র তোমার পরা ইউনিফর্মটার অপমান করেছ। কামাল বিভ্রান্ত হয়ে তাকাল। আপনার কথার মানে কি? আমি একজন অবসরপ্রাপ্ত মেজর। বর্তমানে সারদা পুলিশ একাডেমিতে ডিসিপ্লিন বিষয়ক প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করি। কামালের মুখ সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে গেল। জনতার কোলাহল হঠাৎ করে থেমে গেল। নুসরাত শুধু মাথা নিচু করে রইল। তার চোখ দিয়ে তখনও জল পড়ছে, কিন্তু এখন তার চোখে কিছুটা স্বস্তির ছাপ। দারাব সাহেব তার মেয়ের দিকে ফিরলেন। নুসরাত, তুমি এখানে শান্ত হয়ে দাঁড়াও। আমি দেখছি। তারপর তিনি কামালের দিকে এমনভাবে তাকালেন যেন এক বাজপাখি তার শিকারকে দেখছে। তুমি তোমার কাজের পরিণাম সম্পর্কে অবগত আছো? আমি তো শুধু নিয়ম কার্যকর করছিলাম, স্যার। নিয়ম কার্যকর করা মানে প্রমাণ নষ্ট করে দেওয়া, একজন ছাত্রীকে জনসমক্ষে অপমান করা। এটা আইন প্রয়োগ নয়, এটা ক্ষমতার অপব্যবহার। কামাল চুপ করে গেল। পরে আসা অন্য পুলিশরা শুধু একে অপরের দিকে তাকাচ্ছিল, কেউ কথা বলার সাহস পাচ্ছিল না। দারাব সাহেব ধীরে ধীরে কামালের কাছে এগিয়ে গেলেন, তারপর নিচু কিন্তু দ্বিকণ্ঠে বললেন, তোমার ইউনিফর্ম খুলে ফেলো। আজ রাতেই আমি তোমার বিরুদ্ধে সরাসরি হেডকোয়ার্টারে রিপোর্ট করব। কামাল মাথা নিচু করল, তার মুখ বিবর্ণ। স্যার, আমি মাফ চাইছি। আমার ভুল হয়ে গেছে। তোমার ক্ষমা আমার মেয়ের স্কুটার ফিরিয়ে দেবে না, কিন্তু আমি তোমাকে দায়িত্ববোধের অর্থ শেখাতে পারি। নুসরাত তার বাবার দিকে গর্ব এবং আবেগের মিশ্রণে তাকাল। কিন্তু গল্পটা সেদিন রাতে শেষ হয়নি। অন্য পুলিশরা কামালকে থানায় নিয়ে যাওয়ার পর দারাব সাহেব আর নুসরাত তাদের বাড়ির বারান্দায় বসেছিল। রাতের ঠান্ডা বাতাস বইছিল। উঠোন থেকে ঝিনি পোকার ডাক শোনা যাচ্ছিল। তুমি শক্ত আছো তো, মা? দারাব সাহেব আস্তে করে জিজ্ঞেস করলেন। আছি, বাবা। শুধু কষ্ট হচ্ছে এটা দেখে যে কিছু মানুষ কিভাবে ক্ষমতার অপব্যবহার করে। দারাব সাহেব মৃদু হাসলেন। সত্য সবসময় প্রথমবারেই জেতে না, কিন্তু যতক্ষণ তুমি সঠিক পথে থাকবে, সময় একদিন সবকিছু প্রমাণ করে দেবে। নুসরাত মাথা নাড়ল। তার চোখে এক নতুন সংকল্প। আমি চুপ করে থাকব না, বাবা। আমি এর শেষ দেখে ছাড়ব, যাতে ওর মতো লোকেরা আর কারো সাথে এমন ব্যবহার করতে না পারে। আর সেদিন থেকেই শুরু হল নুসরাতের এক নতুন যাত্রা।
যে মেয়েটিকে দুর্বল ভাবা হয়েছিল সেই তার পারিপার্শ্বিকে এক বড় পরিবর্তনের সূচনা করল। কিন্তু তারা জানত না পরদিন তাদের জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। এক প্রতিরোধ যা পুরো শহরকে নাড়িয়ে দেবে। পরদিন সকালেও নুসরাতের বাড়িতে পরিবেশটা বেশ ভারী ছিল। পুড়ে যাওয়া স্কুটারের গন্ধটা যেন তার পোশাকে এখনও লেগে আছে। বসার ঘরে তার মা সালমা বেগম মোবাইলে তোলা স্কুটারের পুরো অংশের ছবিটার দিকে ছলছল চোখে তাকিয়েছিলেন। আমাদের ওই একটাই তো বাহন ছিল নুসরাত, তার কণ্ঠস্বর ছিল মৃদু কিন্তু কাঁপা কাঁপা। তোর মায়ের 2 বছরের পিঠা বিক্রির জমানো টাকা ছিল ওটা। নুসরাত লাল চোখে মায়ের দিকে তাকাল। মাফ করে দিও মা, আমি ওটাকে ঠিকমতো রাখতে পারলাম না। সালমা বেগম মাথা নেড়ে মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন। তোর কোনো দোষ নেই মা, দোষ তো ওই লোকটার যার কোনো মনুষ্যত্ব নেই। দারাব সাহেব ঘর থেকে একটা বাদামি রঙের ফাইল হাতে নিয়ে বেরোলেন। তিনি পরিপাটি পোশাক পরেছিলেন। তার মুখ শান্ত কিন্তু চোখে চাপা ক্রোধ। আমরা চুপ করে থাকব না, তিনি আস্তে করে বললেন। আমি গতকালের ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রমাণ এবং ভিডিও রেকর্ডিং সংগ্রহ করেছি। 3 জন সাক্ষী দিতেও রাজি হয়েছে। নুসরাত মুগ্ধ হয়ে বাবার দিকে তাকাল। সত্যি বাবা? হ্যাঁ। আর আজ দুপুরে আমরা ডিএমপি হেডকোয়ার্টারে যাব। কিন্তু তাদের যাত্রাটা সহজ ছিল না। যখন তাদের গাড়িটা বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিল, দূর থেকে কয়েকজন লোক তাদের দিকে লক্ষ্য রাখছিল। 2টো মোটরসাইকেলে হেলমেট পরা 2 জন লোক তাদের অনুসরণ করছিল। দারাব সাহেব রিয়ার ভিউ মিরর দিয়ে ব্যাপারটা খেয়াল করলেন। তিনি এই ধরনটা চিনতেন। ভাড়াটে গুন্ডা, তিনি নুসরাতকে বললেন। পেছনে তাকাস না মা, শান্ত থাক। নুসরাত শুধু মাথা নাড়ল, কিন্তু সে বাতাসের মধ্যে একটা চাপা উত্তেজনা অনুভব করতে পারছিল। ডিএমপি হেডকোয়ার্টারে পৌঁছানোর পর পরিবেশটা ছিল বেশ কঠোর এবং আনুষ্ঠানিক। সামনের ডেস্কের অফিসার দারাব সাহেবকে চিনতে পারলেন। আসসালামু আলাইকুম দারাব সাহেব, কোনো রিপোর্ট করতে এসেছেন? হ্যাঁ, রামনা থানার সার্জেন্ট কামাল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সীমা লঙ্ঘনের অভিযোগ। অফিসার মাথা নেড়ে তাদের বসতে বললেন। নুসরাত ওয়েটিং রুমে একটা চেয়ারে বসল। তার হাত দুটো সামান্য কাঁপছিল। সে আগে কখনো কোনো পুলিশ অফিসে আসেনি, কিন্তু এবার সে একজন নীরব শিকার হিসেবে আসেনি। কিছুক্ষণ পর তাদের তদন্তের জন্য একটি কক্ষে ডাকা হল। 2 জন মূর্ধতন কর্মকর্তা গুরুত্বের সাথে তাদের কথা শুনলেন। দারাব সাহেব একটি ফ্ল্যাশ ড্রাইভ এগিয়ে দিলেন, যাতে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও এবং পুড়ে যাওয়া স্কুটারের ছবি ছিল। এটা চাক্ষুষ প্রমাণ, তিনি দুভাবে বললেন। এবং এই 3 জন সাক্ষী লিখিত জবানবন্দি দিতে প্রস্তুত। তদন্তকারী কর্মকর্তাদের একজন, ইন্সপেক্টর আমিনুল ইসলাম, ল্যাপটপের পর্দার দিকে তাকালেন। তার মুখ কঠিন হয়ে গেল। এটা একটা গুরুতর অপরাধ স্যার। সে শুধু পেশাগত আচরণবিধি লঙ্ঘন করেনি, বরং সম্পত্তি ধ্বংসের মতো ফৌজদারি অপরাধও করেছে। নুসরাত সাহস করে বলল, স্যার, আমি চাই না ওর মতো লোক আর কাউকে কষ্ট দিক। আমিনুল ইসলাম তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুমি খুব সাহসী মা, এতদূর পর্যন্ত আসার সাহস সবাই করতে পারে না। সেদিন রাতে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করল। একজন পথচারীর ধারণ করা ভিডিও, যেখানে সার্জেন্ট কামাল একজন কলেজছাত্রীর স্কুটারে আগুন দিচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে গেল। নুসরাতের জন্য ন্যায় বিচার হ্যাশট্যাগটি ফেসবুক এবং টুইটারে ট্রেন্ডিংয়ে চলে এল। নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গেল। এতটা নির্দয় কিভাবে হতে পারে? এই পুলিশকে বরখাস্ত করা উচিতকে। মেয়েটার সাহসের জন্য স্যালুট। কিন্তু এই জনপ্রিয়তা এক নতুন হুমকিও নিয়ে এল। রাত 10টার দিকে তাদের বাড়ির সামনে একটি মোটরসাইকেল থামার শব্দ হল। কেউ একজন কাগজে মোড়ানো একটা ছোট পাথর ছুঁড়ে মারল। দারাব সাহেব সেটা তুলে নিলেন। কাগজের ভেতরে লেখা ছিল, যদি নিরাপদে থাকতে চাও তাহলে থেমে যাও, আর ঝামেলা বাড়িও না। সালমা বেগম সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলেন। এ তো দেখছি হয়ে উফছেগি। শান্ত হও, দারাব সাহেব উত্তর দিলেন। আমির ডাবের পুরনো এক বন্ধুকে বলেছি আজ রাতে এদিকে টহল দিতে। নুসরাত চুপ করে রইল। সে জানত সেদিন থেকে তার জীবন বদলে গেছে। কিন্তু কেন যেন ভয়টা ধীরে ধীরে সংকল্পে পরিণত হচ্ছিল। ওরা যদি ভাবে আমি পিছিয়ে যাব, তাহলে ওরা ভুল করছে, সে বিড়বিড় করে বলল। 2 দিন পর অভ্যন্তরীণ বিভাগীয় তদন্ত শুরু হল। কামাল সম্পূর্ণ ইউনিফর্মে আসল, তার মুখ ছিল নিচু। আগের মতো অধ্যত্ব তার মধ্যে আর ছিল না। তদন্ত কক্ষে নুসরাত ও দারাব সাহেব সাক্ষীর আসনে বসল।
শুনানির সভাপতি একজন ভারী কণ্ঠের মূর্ধতন কর্মকর্তা ফাইল খুললেন। সার্জেন্ট কামাল হোসেন, ভিডিও প্রমাণ এবং সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে আপনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সাধারণ নাগরিককে ভয় দেখানো এবং ব্যক্তিগত সম্পত্তি ধ্বংসের অভিযোগ প্রমাণিত হয়েছে। আপনি কি আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চান? কামাল উঠে দাঁড়াল। তার কণ্ঠস্বর ছিল নিচু এবং ভাঙা। আমার ভুল হয়ে গেছে, স্যার। আমি নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ চাই। নুসরাত তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল শুধু হতাশা। যখন তাকে কথা বলার সুযোগ দেওয়া হল, সে শান্তভাবে বলল, আপনি কি জানেন, স্যার? ওই স্কুটারটা শুধু একটা যানবাহন ছিল না। ওটা ছিল আমার মায়ের লড়াইয়ের প্রতীক। যখন স্কুটারটা পুড়িয়ে দেওয়া হল, তখন শুধু একটা জিনিসই হারায়নি, আমাদের আত্মসম্মানও হারিয়ে গিয়েছিল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। শুধু ফ্যানের ঘোরার শব্দ। শুনানির সভাপতি অবশেষে হাতুড়ি ঠুকলেন। তদন্ত কমিটি সার্জেন্ট কামাল হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। উপস্থিত কয়েকজন সাংবাদিক দ্রুত লিখতে শুরু করল। কামাল মাথা নিচু করে কেঁদে ফেল। কিন্তু নুসরাতের জন্য এটা কোনো জয় ছিল না, এটা ছিল ন্যায়বিচার। কয়েকদিন পর নুসরাত কলেজে ফিরল। পরিবেশটা অন্যরকম ছিল। বন্ধুরা তাকে সম্মান ও মুগ্ধতার চোখে দেখছিল। নুসরাত, আমি তোকে টিভিতে দেখেছি। তুই তো দারুণ সাহসী। পুলিশের বিরুদ্ধে লড়েছিস। নুসরাত শুধু মৃদু হাসল। আমি ভাইরাল হতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম ছোট মানুষদের যেন আর কেউ পদলিত করতে না পারে। ক্যান্টিনে তাদের একজন শিক্ষক তার কাছে এলেন। নুসরাত, শিক্ষামন্ত্রী আজ বিকেলে তোমার সাথে দেখা করতে চান। একটা ভালো খবর আছে। বিকেলে নুসরাত তার বাবার সাথে শিক্ষা মন্ত্রণালয়ে গেল। সেখানে শিক্ষামন্ত্রী উষ্ণভাবে তাদের স্বাগত জানালেন। নুসরাত, তোমার সাহস এবং তোমার বাবা মায়ের সত্যের প্রতি অবিচল থাকার জন্য আমরা তোমাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার জন্য একটি বৃত্তি দিতে চাই। আমরা বিশ্বাস করি তোমার মতো ছেলে মেয়েদের আরও বড় সুযোগ পাওয়া উচিত। নুসরাত বাকরুদ্ধ হয়ে গেল, তার চোখে জল চলে এল। ধন্যবাদ, স্যার। আমি কথা দিচ্ছি, আমি মন দিয়ে পড়াশোনা করব। দারাব সাহেব গর্বের সাথে তার মেয়ের দিকে তাকালেন। দেখলি মা, কখনো কখনো বড় আঘাত থেকেই নতুন শক্তির জন্ম হয়। কিন্তু একটি ঘটনা সবকিছুকে আরও গভীর করে তুল। শুনানির এক সপ্তাহ পর কামাল তাদের বাড়িতে আসল। ইউনিফর্মে নয়, সাধারণ পোশাকে। তার হাতে ছিল একটা খাবারের প্যাকেট আর একটা ছোট চিঠি। নুসরাত এবং তার বাবা সতর্কতার সাথে তাকে স্বাগত জানাল। আমি শুধু মাফ চাইতে এসেছি, সে নিচু গলায় বলল। আমি সবকিছু হারিয়েছি। কিন্তু হয়তো এটাই আমার প্রাপ্য ছিল। নুসরাত তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। আমি আপনাকে মাফ করে দিয়েছি, স্যার। কিন্তু আশা করি এরপর আপনি বুঝবেন ক্ষমতা হাতে না থাকা ছোট মানুষগুলোর কেমন লাগে। কামাল আস্তে করে মাথা নাড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ধন্যবাদ, মা। তুমি আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। লোকটি চলে যাওয়ার পর নুসরাত বিকেলের আকাশের দিকে তাকাল। নরম কমলা রঙে সূর্য ডুবছিল, যেন জীবনের একটা অধ্যায় শান্তভাবে শেষ হচ্ছিল। সে একটা দীর্ঘশ্বাস নিল। বাবা, আমার মনে হয় সৃষ্টিকর্তা হয়তো আমাদের এই পরীক্ষাটা দিয়েছিলেন যাতে আমরা দেখতে পারি আসলে কে শক্তিশালী। দারাব সাহেব হেসে তার কাঁধে চাপড় দিলেন। শক্তিশালী সে নয় যে লড়াই করতে ভয় পায় না, বরং সে যে আঘাত পেয়েও শান্ত থাকতে পারে। কয়েক মাস পর নুসরাত একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বৃত্তি নিয়ে ভর্তি হল। সে আইন বিভাগ বেছে নিল, কারণ সে একদিন তাদের হয়ে লড়তে চেয়েছিল যাদের কোনো আওয়াজ নেই। তার বৃত্তির সাক্ষাৎকারে একজন অধ্যাপক জিজ্ঞেস করলেন, তুমি আইন কেন বেছে নিলে? নুসরাত, সে শান্তভাবে হাসল। কারণ আমি নিজের চোখে দেখেছি কিভাবে আইনকে ব্যবহার করে ছোট মানুষদের দমন করা যায়। আমি চাই না এমনটা আর হোক। সেই সাক্ষাৎকারটিও ভাইরাল হল। আর নুসরাতের নাম অবশেষে পরিচিত হল, একজন ভুক্তভোগী হিসেবে নয়, বরং তার সাহস ও দৃঢ়তার জন্য। বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগের শেষ রাতে নুসরাত বাড়ির সামনে বসে তার বাবার উঠোনের এক কোণে রাখা পুরানো স্কুটারের কঙ্কালটার দিকে তাকিয়েছিল। সে অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে হাসল। একসময় আমি এই স্কুটারটা পুড়ে যাওয়ার জন্য কেঁদেছিলাম। আর এখন আমি কৃতজ্ঞ, কারণ এখান থেকেই সবকিছু বদলে গিয়েছিল। ওই রাতের বাতাস বইছিল ভেজা মাটির আর প্রশান্তির গন্ধ নিয়ে। ভেতর থেকে দারাব সাহেবের গলা শোনা গেল। নুসরাত, খেতে আয়। মা তোর পছন্দের কচুর লতি রান্না করেছে। আসছি, বাবা, সে হেসে উত্তর দিল। নুসরাত অন্ধকারের দিকে ধাবমান আকাশের দিকে তাকাল।
তার হৃদয়ে ছিল এক বিশ্বাস যে সত্য শেষ পর্যন্ত নিজের পথ খুঁজে নেয়। নুসরাতের গল্প স্কুল কলেজে অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। তার নাম অবিচারের বিরুদ্ধে সাহসিকতা বিষয়ক সেমিনারে উচ্চারিত হতে লাগল। তার ভিডিওটি নতুন করে শেয়ার করা হলো এই ক্যাপশন দিয়ে, নিজের অধিকার সম্পর্কে সচেতন একজন কলেজছাত্রীকে কখনো দুর্বল ভেব না গি। আর সেই পুরানো বাজারের এক ছোট কোণে বাসিন্দারা এখনও তাদের সন্তানদের কাছে সেই ঘটনাটির গল্প বলে। ঘটনার পর প্রায় 6 মাস কেটে গেছে। নুসরাত দারাব নামটি সোশ্যাল মিডিয়ায় এখনও মাঝে মাঝে উচ্চারিত হয়। কখনো সে টেলিভিশন খবরে আসে, কখনো তরুণ প্রজন্মের সাহস নিয়ে আয়োজিত সেমিনারে বক্তা হিসেবে। কিন্তু এই প্রচারের আড়ালে নুসরাত অনুভব করে তার জীবনটা আর আগের মতো নেই। যে দিনগুলো আগে খুব সাধারণ ছিল, এখন তা মানুষের কৌতূহলী দৃষ্টিতে ভরা। কলেজে কিছু বন্ধু তাকে সম্মান করে, কিন্তু কেউ কেউ আবার বিদ্রূপ করে। ও তো এখন ভাইরাল হয়ে মজা পাচ্ছে, কেউ একজন পেছন থেকে ফিসফিস করে। হ্যাঁ, এখন তো টিকটক সেলিব্রিটির মতো ভাব। নুসরাত না শোনার ভান করে, কিন্তু তার মনে একটা কষ্ট হয়। সে তো খ্যাতি চায়নি, চেয়েছিল শুধু ন্যায় বিচার। কিন্তু পৃথিবী প্রায় ভুল বোঝে। এক বিকেলে সে একা রেললাইনের পাশের একটা সরু রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। বিকেলের বাতাসে ধুলো আর শুকনো পাতার গন্ধ। হঠাৎ একটা মোটরসাইকেল তার সামনে এসে থামল। কালো জ্যাকেট পরা দুজন লোক নামল। তাদের মুখ মাস্কে ঢাকা। তুমি নুসরাত? হ্যাঁ। কি হয়েছে? বেশি কথা না বলে তাদের একজন সজোরে তার ব্যাগটা টেনে ধরল। নুসরাত মাটিতে পড়ে গেল। এই ছাড়ুন, সে চিৎকার করল। কিন্তু যখন একজন তাকে মারতে উদ্যত হল, দূর থেকে একটা জোরালো কণ্ঠস্বর শোনা গেল। থামো! একজন তরুণ দৌড়ে এগিয়ে এল। ফাহিম, তার কলেজের বন্ধু, যে নীরবে তাকে অনেক দিন ধরে পছন্দ করত। সে একজন আক্রমণকারীকে লাথি মারল এবং নুসরাতের ব্যাগটা ছিনিয়ে নিতে সক্ষম হল। অন্যজন মোটরসাইকেলে করে পালিয়ে গেল। তুমি ঠিক আছো? সামান্য কেটে গেছে। কিন্তু আমি ঠিক আছি। ফাহিম নুসরাতকে উঠে দাঁড়াতে সাহায্য করল। তাদের দুজনেরই শ্বাস ঘন হয়ে গিয়েছিল। আমার মনে হয় ওরা সাধারণ ছিনতাইকারী ছিল না, ফাহিম বলল। মনে হচ্ছিল যেন কেউ তোমাকে ইচ্ছে করে আক্রমণ করতে পাঠিয়েছে। নুসরাত চুপ করে গেল। সে জানত, যদিও কামালকে বরখাস্ত করা হয়েছে, তবুও এমন কিছু লোক আছে যারা তার সাহসিকতাকে ভালোভাবে নেয়নি। হয়তো এটাই সেই দাম যা আমাকে দিতে হবে, সে আস্তে করে বলল। কয়েকদিন পর নুসরাত উচ্চ নম্বর নিয়ে কলেজ থেকে পাশ করল। বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষ বিশেষ সম্মাননার জন্য তার নাম ঘোষণা করলেন। সাহসিকতা এবং নৈতিক অখণ্ডতার জন্য এই পুরস্কার করতালি দিয়ে পুরো হল মুখরিত হয়ে উঠল। নুসরাত পদক্ষেপে মঞ্চে উঠল, ছলছল চোখে পুরস্কারটি গ্রহণ করল। ভিড়ের মধ্যে সে দেখল তার বাবা মা পেছনে দাঁড়িয়ে গর্বের সাথে হাসছেন। কিন্তু যখন মঞ্চের আলো তার মুখে পড়ল, তার মনে একটা কথাই ভেসে উঠল। ন্যায়বিচার একটা মামলায় এসে থেমে যায় না। ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নুসরাত ক্যাম্পাস সংগঠনে সক্রিয় হল। সে ছাত্র আইন সহায়তা কেন্দ্রে যোগ দিল, যেখানে আইনের ছাত্ররা পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে শেখে। সেখানে তার পরিচয় হল তার শিক্ষক, অধ্যাপিকা তাসলিমা চৌধুরীর সাথে, একজন অভিজ্ঞ আইনজীবী যিনি প্রায় ঈদের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে মামলা লড়তেন। আমি তোমাকে চিনি, নুসরাত, অধ্যাপিকা তাসলিমা মৃদু হেসে বললেন। কলেজে তোমার গল্পটা অনেককে অনুপ্রাণিত করেছে গি। ধন্যবাদ, ম্যাডাম। কিন্তু আমার এখনও অনেক কিছু শেখার বাকি গু। খুব ভালো। কারণ জ্ঞান ছাড়া সাহস বিপজ্জনক হতে পারে। কিন্তু গানের সাথে সাহসী হল আসল শক্তি। কথাগুলো নুসরাতের হৃদয়ে গেঁথে গেল। কয়েক মাস পর নুসরাত সরাসরি মাঠে নেমে ছোটখাটো মামলাগুলোতে সাহায্য করতে শুরু করল। তার মধ্যে একটি ছিল হাজী মুসা সাহেবের মামলা, একজন সবজি বিক্রেতা যাকে বিদ্যুৎ চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। অথচ তার সংযোগটি বৈধ ছিল। নুসরাত এবং তার টিম ঢাকার এক ঘিঞ্জি গলিতে তার বাড়িতে গেল। চাচা, আপনার পাওয়া চিঠিটা কি দেখতে পারি? এই নাও, মা। কিন্তু আমি তো এর কিছুই বুঝি না। নুসরাত দ্রুত চিঠিটা পড়ল এবং তার দলের দিকে তাকাল। এই চিঠিতে আইনগত ত্রুটি আছে। কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর নেই। এটা ভীতি প্রদর্শনের মতো একটা ঘটনা। সেদিন রাতেই নুসরাত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট লিখল এবং সেটি তার ইন্টার্নশিপ করা একটি আইন সংস্থায় পাঠাল। কয়েকদিন পর মামলাটির নিষ্পত্তি হল এবং মুসা সাহেব নির্দোষ প্রমাণিত হলেন। এই খবরটি তার আগের মামলার মতো ভাইরাল হয়নি, কিন্তু নুসরাতের কাছে এটা অনেক বেশি অর্থবহ ছিল।
অনুভূতিটা অন্যরকম ম্যাডাম, সে একদিন অধ্যাপিকা তাসলিমাকে বলল। আগে আমি লড়েছিলাম কারণ আমি ভুক্তভোগী ছিলাম। এখন আমি লড়ি কারণ আমি জানি অনেকেই আমার মতো অতটা শক্তিশালী নয় গি। আর এটাই প্রমাণ করে যে তুমি একজন সত্যিকারের যোদ্ধা হয়ে উঠছ। অধ্যাপিকা তাসলিমা তার দিকে কোমল দৃষ্টিতে তাকিয়ে বললেন। কিন্তু জীবন সবসময় মসৃণ পথে চলে না। এক রাতে নুসরাত একটি অজানা নম্বর থেকে ফোন পেল। নুসরাত দারাব। হ্যাঁ। কে বলছেন? যদি তুমি অন্যের আইনি বিষয়ে নাক গলানো বন্ধ না করো তাহলে তোমাকে পস্তাতে হবে। পৃথিবীটা তোমার ভাবনার মতো অতটা পরিষ্কার নয় গি। ফোনটা কেটে গেল। নুসরাত অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। তার হাত সামান্য কাঁপছিল কিন্তু মুখটা ছিল শান্ত। সে তার পড়ার টেবিলে রাখা পরিবারের ছবির দিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি পিছিয়ে যাব না গি। কয়েক সপ্তাহ পর সে একটি ক্যাম্পাস অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ পেল, যার বিষয় ছিল আইন এবং তরুণ প্রজন্মের নৈতিকতা। মঞ্চে নুসরাত একটি সাধারণ তাঁতের শাড়ি পরেছিল। সে কোনো স্ক্রিপ্ট ছাড়াই তার বক্তৃতা শুরু করল। একসময় আমি একজন সাধারণ ছাত্রী ছিলাম। আমি ভাবতাম আইন হল বড়দের বিষয়। একদিন আমি নিজের চোখে দেখলাম কিভাবে কিছু মানুষ আইনকে রক্ষার পরিবর্তে দমনের জন্য ব্যবহার করে। কিন্তু সেখান থেকে আমি শিখেছি আইন ততটাই শক্তিশালী যতটা শক্তিশালী এর প্রয়োগকারীরা। যদি আমরাই অবিচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে আর কে দাঁড়াবে? পুরো ঘর নিস্তব্ধ। অনেক ছাত্রছাত্রী তার কথা শুনে কেঁদে ফেল। অনুষ্ঠানের পর কিছু সংবাদমাধ্যম তার বক্তৃতা নিয়ে প্রতিবেদন করল। নুসরাত আবার ভাইরাল হল, কিন্তু এবার প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। একজন ভুক্তভোগী হিসেবে নয়, একজন পরিবর্তনকামী হিসেবে। এক রাতে ক্যাম্পাসে সংগঠনের মিটিং শেষে ফাহিম তার সাথে দেখা করতে আসল। নুসরাত, তুমি এখন অসাধারণ হয়ে উঠেছ, সে হেসে বলল। কিন্তু আমি চিন্তাও করি। আইনের জগৎটা খুব কঠিন। নুসরাত মৃদু হাসল। আমি জানি। কিন্তু আমি একা নই। আমার সাথে এমন মানুষ আছে যারা সত্যে বিশ্বাস করে। আমিও তাদের মধ্যে একজন, ফাহিম আস্তে করে বলল। নুসরাত তার দিকে তাকাল। তাদের মধ্যে এক উষ্ণ নীরবতা বিরাজ করল। সেদিন থেকে ফাহিম প্রায়ই নুসরাতকে সামাজিক ও আইনি সহায়তা কার্যক্রমে সঙ্গ দিত। ধীরে ধীরে তাদের সম্পর্কটা গড়ে উঠল, শুধু অনুভূতির জন্য নয় বরং একই সংগ্রামের জন্য। এক বছর কেটে গেল, নুসরাত তরুণ আইন মহলে বেশ পরিচিতি লাভ করল। সে জাতীয় সংবাদমাধ্যমে আইন প্রয়োগকারীদের নৈতিকতা এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে নিবন্ধ লিখতে শুরু করল। তার সবচেয়ে পঠিত নিবন্ধটির শিরোনাম ছিল ন্যায়বিচারের জন্য ইউনিফর্ম নয়, সাহস প্রয়োজন। নিবন্ধটি হাজার হাজার বার শেয়ার হল, এমনকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পড়লেন। কিছুদিন পর সে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি আমন্ত্রণপত্র পেল। আমরা নুসরাত দারাবকে জাতীয় পুলিশ এথিক্স প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানাতে চাই। নুসরাত চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল। বাবা, সে তার বাবাকে বলল, আমাকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডেকেছে। দারাব সাহেব অনেকক্ষণ তার দিকে তাকিয়ে হাসলেন। দেখলি মা, একদিন তুই রাস্তায় অবিচারের বিরুদ্ধে লড়েছিলি। আর আজ তুই তাদেরকেই ন্যায়বিচারের পাঠ শেখাতে যাচ্ছিস। প্রশিক্ষণের দিন চলে আসল। নুসরাত কয়েক ডজন তরুণ পুলিশ সদস্যের সামনে দাঁড়াল। তাদের মধ্যে কেউ কেউ ইতস্তত করছিল যখন তারা জানতে পারল কে তাদের সামনে কথা বলছে। সেই মেয়ে যে একদিন পুলিশের দ্বারাই নির্যাতিত হয়েছিল। কিন্তু নুসরাত শান্তভাবে কথা বলল। আমি এখানে কাউকে দোষারোপ করতে আসিনি। আমি এসেছি মনে করিয়ে দিতে। আপনারা এই ইউনিফর্ম পরেন মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং তাদের রক্ষা করার জন্য। কারণ আপনাদের প্রতিটি ছোট কাজই কারও জীবন বদলে দিতে পারে, যেমনটা আমার সাথে হয়েছিল। ঘরটা নিস্তব্ধ। একজন ক্যাডেট মাথা নিচু করে হাততালি দিল। অন্যরা তাকে অনুসরণ করল। আর সেদিন তাদের অনেকেই তাদের দায়িত্বের আসল অর্থ বুঝতে পারল। রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন সিনিয়র কর্মকর্তা নুসরাতের কাছে এলেন। ধন্যবাদ মা, তুমি আমাদের সবাইকে পুলিশের মূলমন্ত্রের কথা মনে করিয়ে দিয়েছ, সেবা ও সুরক্ষা। নুসরাত হাসল। আমি শুধু চাই আপনারা জানুন, এখনও অনেক সাধারণ মানুষ পুলিশের উপর বিশ্বাস রাখে। কিন্তু সেই বিশ্বাসটা রক্ষা করতে হবে। কর্মকর্তা মাথা নাড়লেন। তুমি আমাদের লজ্জিত এবং গর্বিত দুটোই করেছ। কয়েক মাস পর নুসরাত আইন ও বিচার মন্ত্রণালয় থেকে জনসচেতনতামূলক কাজে অবদানের জন্য একটি পুরস্কার পেল। সে একটি সাধারণ বাদামি রঙের জামদানি শাড়ি পরে মঞ্চে উঠল। সাংবাদিকরা ভিড় জমাল, ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল।
পুরস্কার গ্রহণের বক্তৃতায় নুসরাত বলল, আমি একজন সাধারণ কলেজের মেয়ে ছিলাম যে একদিন তার স্কুটার হারিয়েছিল। কিন্তু সেই হারানোর মধ্য দিয়ে আমি আরও বড় কিছু খুঁজে পেয়েছি। আমি বুঝেছি যে সত্যকে ভয় পাওয়ার কিছু নেই, যদি তা মন থেকে পালন করা হয়। কি দীর্ঘ করতালির শব্দে হলঘরটি মুখরিত হয়ে উঠল। সন্ধ্যা ধীরে ধীরে ঢাকার আকাশে নেমে আসছিল। রাস্তার আলো ভেজা গাছের পাতার ফাঁক দিয়ে নরম আভা ছড়াচ্ছিল। বাতাসে ছিল এক শীতল আমেজ। কিন্তু সার্জেন্ট কামালের হৃদয়ে, যে এখন একজন সমাজসেবকের বাড়ির বারান্দায় বসে আছে, সেখানে এক ঝড় বইছিল যা সহজে থামার নয়। তার শরীরটা তখনও আঘাতে জর্জরিত। সে মাথা নিচু করেছিল, শারীরিক যন্ত্রণার জন্য নয়, লজ্জায়। নিজের প্রতি লজ্জা, তার ইউনিফর্মের প্রতি লজ্জা, আর সেই কলেজের মেয়েটির প্রতি লজ্জা, যাকে সে না জেনেই অপমান করেছিল। তার সামনে একজন সম্মানিত বৃদ্ধ বসেছিলেন, হাজি সোলাইমান। সেই মেয়েটির, নুসরাত রহমানের বাবা। একজন কলেজছাত্রী, কিন্তু একই সাথে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি মার্শাল আর্ট ক্লাবের সক্রিয় সদস্য, যেখানে সে শৃঙ্খলা এবং সাহসের পাঠ নিয়েছে। তাহলে হাজি সাহেব, উনি আপনার মেয়ে? কামালের কণ্ঠস্বর ছিল ভাঙা, প্রায় অশ্রুত। হাজি সাহেব তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। হ্যাঁ সার্জেন্ট সাহেব, নুসরাত আমারই মেয়ে। কিন্তু আজ রাতে আমি একজন ভুক্তভোগীর বাবা হিসেবে কথা বলতে আসিনি। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কথা বলতে এসেছি। কামাল ধীরে ধীরে মুখ তুল। তার চোখ ছিল ছলছল। হাজি সাহেব শান্তভাবে বলে চললেন, আমরা প্রায় ভুলে যাই যে পদ এবং ইউনিফর্ম অন্যকে পদলিত করার লাইসেন্স নয়। আইন অবশ্যই প্রয়োগ করতে হবে, কিন্তু সেটা করতে হবে বিবেক দিয়ে, ক্রোধ দিয়ে নয়। দরজার আড়ালে নুসরাত দাঁড়িয়ে সব শুনছিল। তার গায়ে তখনও কালো জ্যাকেটটা ছিল, যা তার আঘাতপ্রাপ্ত হাত দুটোকে ঢেকে রেখেছিল। সে একবার বাবার দিকে, আরেকবার কামালের দিকে তাকাল। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল শুধু ক্লান্তি আর সামান্য করুণা। কামাল আবার মাথা নিচু করল। আমার ভুল হয়ে গেছে চাচা। আমি ভেবেছিলাম ও শুধু একটা সাধারণ মেয়ে যে বেশি সাহস দেখাচ্ছে। ও যখন আমার কথার প্রতিবাদ করল, আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি ওর স্কুটারটা পুড়িয়ে দিয়েছি। আমি সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। তার কণ্ঠস্বর কাঁপছিল। হাজি সাহেব আস্তে করে মাথা নাড়লেন। আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। কিন্তু আমি একটা জিনিস চাই সার্জেন্ট সাহেবগু। যা বলবেন চাচা, আমি রাজিউ। আপনি শুধু নুসরাতের কাছে নয়, বরং সমাজের কাছেও ক্ষমা চান। এটাকে আপনার বাহিনীর সকল সদস্যের জন্য একটা শিক্ষা হিসেবে তুলে ধরুন। নইলে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে। কয়েক মুহূর্তের নীরবতা, শুধু রাতের ঝিঙি পোকার ডাক শোনা যাচ্ছিল। তারপর কামাল উঠে দাঁড়াল, ধীরে ধীরে নুসরাতের দিকে এগিয়ে গেল। সে গভীর অপরাধবোধ নিয়ে মেয়েটির দিকে তাকাল। নুসরাত, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে অপমান করেছি। তোমার কষ্টের টাকায় কেনা জিনিসটা আমি নষ্ট করেছি। আমি লজ্জিত। নুসরাত অনেকক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত কিন্তু দ্বিকণ্ঠে বলল, আমি আপনাকে মাফ করে দিয়েছি স্যার। কিন্তু ভাববেন না যে মাফ করার মানে আমি সব ভুলে গেছি। মাফ করার অর্থ হল, আমি আপনার মতো অতটা খারাপ মানুষ হতে চাই না। কামালের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আঘাত পেয়ে নয়, বরং নিজের চেয়ে অনেক বেশি পরিণত একটি মেয়ের সাধারণ কথায় তার হৃদয় কেঁপে উঠেছিল। পরদিন সকালে স্থানীয় সংবাদমাধ্যমে খবরটা ছড়িয়ে পড়ল। কলেজছাত্রীর স্কুটার পোড়ানো, পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে ক্ষমা চাইলেন। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিলেন। স্কুলে নুসরাত স্বাভাবিকভাবেই গেল। বন্ধুরা তাকে আলিঙ্গন এবং করতালি দিয়ে স্বাগত জানাল। তার নতুন স্কুটারটিও চলে এসেছে। পুলিশের টাকায় নয়, বরং এলাকাবাসীর চাঁদা তুলে। তার সাহস দেখে সবাই এগিয়ে এসেছিল। নুসরাত স্কুলে যাওয়ার সময় হাজি সাহেব তার কাঁধে হাত রাখলেন। ভালো মানুষ সবসময় শুরুতে জেতে না মা, কিন্তু তারা শেষে কখনো হারে না। নুসরাত হাসল, বাবাকে জড়িয়ে ধরল, তারপর তার নতুন স্কুটারের ইঞ্জিন চালু করল। স্কুটারের শব্দটা এখন শুধু একটা ইঞ্জিনের আওয়াজ ছিল না, ছিল একটা বিজয়ের চিহ্ন। অধ্যত্বের বিরুদ্ধে জয়, সেই ছোট ছোট অন্যায়ের বিরুদ্ধে জয়, যেগুলোকে প্রায় গুরুত্বহীন মনে করা হয়। এদিকে থানায় কামাল তার কাজ আবার শুরু করল। এবার এথিক্স ট্রেনিং টিমের প্রধান হিসেবে। সে সকল তরুণ সদস্যদের একত্রিত করে বলল, তোমরা এই ইউনিফর্ম পরো মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং তাদের বিশ্বাস অর্জনের জন্য। সেদিন থেকে তার আচরণ পুরোপুরি বদলে গেল।
সে প্রায়ই রাস্তায় নামত, মানুষকে ভয় দেখাতে নয়, সাহায্য করতে। স্কুল ছাত্রদের রাস্তা পার করে দেওয়া, বিবাদে জড়ানো দোকানদারদের শান্ত করা, এমনকি নুসরাতের মহল্লায় পরিচ্ছন্নতা অভিযানেও অংশ নিত। আর এক বিকেলে, অনেকের অগোচরে, কামাল রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছিল নুসরাত তার নতুন স্কুটারে করে চলে যাচ্ছে। সে কমলা রঙের বিকেলের আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। ধন্যবাদ মা, সে বিড়বিড় করে বলল। তুমি আমাকে সম্মানের অর্থ শিখিয়েছ। ওই সেই বিকেলের আকাশটা ছিল বড় শান্ত, যেন এক ক্ষতবিক্ষত কিন্তু অনুশোচনায় সমাপ্ত হওয়া দীর্ঘ গল্পের ইতি টানছিল। বাংলাদেশে এখনও আশা আছে, যতক্ষণ নুসরাতের মতো মেয়েরা এবং কামালের মতো ভুল থেকে শিখতে চাওয়া মানুষেরা থাকবে।